হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রায় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024-এর যে পরীক্ষাটি হলো তার 25/11/2024 মানে 25শে নভেম্বরের থার্ড শিফটের পরীক্ষার সবকটি রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দেব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। আর এর আগে আমি এই পরীক্ষার 5টা শিফটের রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দিয়েছি, তার প্লেলিস্টের লিঙ্কও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। আর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে, এবং সেই লিঙ্ক থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, আর সেখানেই দেখবে যে এই সব পিডিএফগুলো বাংলায় তোমাদের জন্য দেয়া রয়েছে। ঠিক আছে, তো শুরু করব আমাদের ক্লাস। অঙ্ক এবং বিজ্ঞানের যে প্রশ্ন বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্ন সেগুলো তোমাদের অন্য ভিডিওতে করাবো। আর রিজনিংয়ের প্রশ্নগুলো আমি অপশানগুলোকে হাইড করে দিয়েছি যাতে তোমরা নিজেরাও কোশ্চেনের আনসার ট্রাই করতে পারো যে কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, তোমরা নিজেরাও কোশ্চেনের আনসার ট্রাই করবে প্র্যাকটিসের মতো, তাহলে গিয়ে তোমাদের আরআরবি যে জেই এক্সাম রয়েছে, টেকনিশিয়ান এক্সাম রয়েছে, তারপরে এনটিপিসি এক্সাম হবে, এবং সামনে যে গ্রুপ ডি বেরোবে, সব পরীক্ষার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, বলেছে যদি পি এর অর্থ গুণ, কিউর অর্থ ভাগ, আর এর অর্থ বিয়োগ, এস এর অর্থ যোগ হয়, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? তো কি আছে, সবার ফার্স্টে 15, পি হলো গুণ, 15 গুণ 6, তারপরে আর, আর হলো বিয়োগ 11, পি গুণ 4, এস হলো যোগ 38, আর হলো তোমার বিয়োগ 41, এস হলো তোমার যোগ 2, পি গুণ 5। ঠিক আছে, তো দেখো 6 15 90, 4 11 44, 5 দুগুণি 10। তো এখানে 44-এর আগে মাইনাস আর 38-এর আগে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। 38 থেকে 44 যদি আমি পার্থক্য বার করি, 44 থেকে 38 গেলে 6, বড়টার চিহ্ন মাইনাস রয়েছে। তো এবার এখানে এই দুটো যদি করি, মাইনাসে মাইনাসে প্লাস, 41 আর 6 হচ্ছে 47, তো মাইনাস 47। এবার মাইনাস 47 আর প্লাস 10, তো 47 থেকে 10 গেলে হয়ে যাবে 37, তো মাইনাস 37। তো 90 থেকে 37 যদি বাদ দিই আমি, কত হবে? 90 থেকে 37 গেলে 53 হবে, আর 53 আছে অপশন 1-এ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কমেন্ট করো ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ভেরি গুড, চলো নেক্সটে যাব। এইবারে আমাদের 7 নম্বর প্রশ্ন। এখানে সিরিজের কোশ্চেন রয়েছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ। তো আরেকটু জুম করে দিচ্ছি, দেখো আমাদের জেড আছে, জেড কত আমরা জানি 26, এক্স হলো 24, ভি হলো 22, টি হলো তোমার 20। তাহলে দেখো 2 2 করে কমছে, 2 2 করে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, তাই না? তাহলে 20 থেকে যখনই আমি 2 মাইনাস করব কত হবে? 18 হবে। 18তে থাকে আর, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। এবারে আমরা তারপরে দেখব, তারপরে যদি আমরা এইটা দেখি, টি কত 20, আর 18, পি 16, এন 14। তো এখানেও দেখো 2 করে আমাদের মাইনাস হচ্ছে, তাহলে 14 থেকে যখন 2 মাইনাস করব কত হবে? 12, আর 12তে কি থাকে আমাদের? 12তে থাকে এল। ঠিক আছে, তো আর এর পরে এল একটা অপশনই আছে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে এটা আমাদের কোডিং ডিকোডিং এর কোশ্চেন রয়েছে, বলেছে একটি সাংকেতিক ভাষায় টুয়ার্ডস দ্য এন্ডকে এত হিসাবে আর এন্ড ইট হেয়ারকে এত হিসাবে লেখা হয়, ওই সাংকেতিক ভাষায় এন্ডের সংকেত কি? এন্ডের সংকেত চেয়েছে, তো আমরা এইগুলোর মধ্যে এন্ড খুঁজবো, এই যে আছে এন্ড আর এই যে আছে এন্ড। এবার এদেরকে যেভাবে লেখা হচ্ছে তাদের মধ্যে কি মিল রয়েছে দেখবো, তাদের মধ্যে এমবি রয়েছে দুটোতেই, অর্থাৎ এন্ডের সংকেত হলো এমবি। ঠিক আছে, নেক্সট। এইবারে দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন, ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ যোগ বি এর অর্থ এ হয় বি এর মা, তাহলে বিয়োগ মানে ভাই, গুণ হলো স্ত্রী, ভাগ হলো বাবা, আর হ্যাশট্যাগ হলো তোমার মেয়ে। তো যদি কিউ বিয়োগ এস, তাহলে বিয়োগ কি ভাই, তার মানে কিউ এস এর ভাই, কিউ বিয়োগ এস মানে কিউ এস এর ভাই। তারপর কি এস যোগ পি, তাহলে যোগ কি, যোগ হলো তোমার মা, এস আবার পি এর মা, এস পি এর মা। পি বিয়োগ টি, তাহলে বিয়োগ কি, বিয়োগ হলো ভাই, তাহলে পি টি এর ভাই, পি টি এর ভাই।
টি হ্যাশট্যাগ আর, হ্যাশট্যাগ হলো তোমার মেয়ে, তার মানে টি আর এর মেয়ে, তাহলে টি কার মেয়ে, আর এর মেয়ে হলো টি। তাহলে দেখো যে এরা দুইজন ভাই বোন, তাহলে পি এর মা যদি এস হয় তাহলে পি এর বাবা কে হবে, আর হবে, কারণ এরা ভাই বোন। তো টি এর যে পিতা বা মাতার সমতুল্য সেটা পি এরও তাই, তাই না? তাহলে এইটা মা হলে এটা বাবা, এখানে আমরা এরকম ভাবে এটা লিখতে পারি। এরপরে বলেছে আর ভাগ কে, ভাগ কি, ভাগ হলো বাবা, তাহলে আর কে এর বাবা, তাহলে আর যদি কে এর বাবা হয় তার মানে কে আমাদের এই টি আর পি এর ভাই বোন কোনো একটা কিছু হবে, তাই না? একই জেনারেশনে আসবে। দেখো কে এর বাবা আর, ঠিক আছে। তো এখন চেয়েছে কি, তাহলে পি কিভাবে কে এর সাথে সম্পর্কিত, পি কে এর কি হচ্ছে, পি কে এর ভাই হচ্ছে, তাই না? এরা তিনজন তো ভাই বোন, তাহলে পি হচ্ছে ভাই কে এর। নেক্সট, এইবারে দেখো আমাদের সিরিজের কোশ্চেন আর একটা। এখানে আমরা সমাধান শুরুর থেকে করব না, শেষ থেকে করব। কেন? কারণ শেষের সবগুলোতে দেখো আলাদা অ্যালফাবেট রয়েছে, তো আমি যদি শেষটা করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে এম কত 13, ও কত, ও হলো 15, তো দেখো 2 যোগ হচ্ছে। আর কিউ কত 17, দেখো 2 যোগ। এস কত 19, 2 যোগ। তাহলে 19-এর সাথে 2 যোগ করলে হবে 21, 21-এ হয় ইউ। অপশন 1-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর যখনই এরকম ছোট ছোট কাছাকাছি থাকবে না, তখন এইভাবে যোগ করেও হিসাব করবে না, একবারে দেখো এম এর পরে এন বাদ দিয়ে ও, ও এর পরে পি বাদ দিয়ে কিউ, কিউর পরে আর বাদ দিয়ে এস, এস এর পরে টি বাদ দিয়ে ইউ, তো অ্যান্সার দাগিয়ে দেবো, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো আমাদের ক্লাসিফিকেশনের কোশ্চেন রয়েছে। এই 4 জোড়া বর্ণগুচ্ছ রয়েছে, কোনটা আলাদা। তো ডি কত 4, এল হলো 12, দেখো 4 থেকে 12 হয়েছে, 8 যোগ। জে হলো 10, এফ হলো 6, তো 10 থেকে আমাদের 6 হচ্ছে, তার মানে 4 বিয়োগ, 8 যোগ 4 বিয়োগ। পি 16, এক্স 24, তাহলে 8 যোগ হচ্ছে, 16 আর 8-এ 24। বি হলো তোমার 22, আর হলো 18, 22 থেকে 18 মানে 4 বিয়োগ হচ্ছে। এখানে সি 3, এম কত 13, 3 থেকে 13 আমাদের কি হচ্ছে 10 যোগ হচ্ছে, তো এইটা আমাদের আলাদা হয়ে যাবে, কারণ বাকিগুলোতে 8 যোগ 4 বিয়োগ, 8 যোগ 4 বিয়োগ, এটাতে প্রথমেই 10 যোগ, তাহলে এটা আলাদা, ঠিক আছে। চলো নেক্সট। এইবারে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। বলেছে 7 জন ব্যক্তি বি সি ডি ই এফ জি এবং কে উত্তর দিকে মুখ করে সরল রৈখিক সারিতে বসে আছে। তো উত্তর দিকে মুখ করে, এটা লেফট, এটা রাইট, তাহলে উত্তর দিকে মুখ করে মানে এই দিকে মুখ করে বসে রয়েছে, ঠিক আছে। তো জি এর ডান দিকে কেউ বসে নেই, তার মানে জি সব থেকে ডান দিকে বসে আছে। তারপরে বলেছে সি ও ই এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসেছে, সরি সি না, এটা জি, জি ও ই এর মাঝখানে 3 জন, তাহলে 1 2 3, তারপরে ই বসবে। দেখো জি আর ই এর মাঝখানে 3 জন, তো এখানে অলরেডি 5 জন হয়ে গেছে, আর 2 তো দাগ দিয়ে দিলাম, 6 জন 7 জন হয়ে গেল, এই দুটো এন্ডে, ঠিক আছে। 7 জনকে বসিয়ে দিলাম। এবারে পরের লাইনটা দেখি, বলেছে ই ও এফ এর মাঝখানে শুধুমাত্র 2 জন, তাহলে ই এখানে হলে এফ এখানে হবে, ই আর এফ এর মাঝখানে 1 জন 2 জন। তারপরে সি বসেছে ডি এর বাম দিক থেকে তৃতীয়, ডি এর বাম দিকে তৃতীয়। তো এখন এটা না দেখে পরেরটা যদি দেখি, কে বসেছে ডি এর ঠিক ডান দিকে, তাহলে ডি এর ঠিক ডান দিকে কে বসছে, আবার সি বসেছিল কোথায়, ডি এর বাম দিকে তৃতীয়, তো ডি এর বাম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে সি। দেখো আমরা ডি এর ডান দিকে কে কে বসিয়ে দিলাম, তো ডি এর বাম দিকে তৃতীয়তে সি কে বসিয়ে দিলাম, দুটো লাইনই আমাদের হয়ে গেল। এখন বাকি থাকলো কি, বাকি থাকলো শুধু বি, তো বি কে এখানে বসিয়ে দেব। চেয়েছে বি ও এফ এর মাঝে কয়জন, দেখি বি আর এফ এর মাঝে কয়জন আছে, 3 জন আছে, অপশন 4-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। এইবারে দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন। এটাও তোমার ম্যাথমেটিক্যাল অপারেশন, এই কোশ্চেনগুলো একটু ক্যালকুলেটিভ হয় কারণ অপশনগুলো চেক করতে হয় আমাদের, ঠিক আছে। তো এখানে বলেছে যে কোন দুটো সংখ্যা পরস্পর বিনিময় করতে হবে যাতে সমীকরণটি সঠিক করা যায়, সঠিক করার জন্য কোন দুটো বিনিময় করতে হবে, ঠিক আছে। তো আমরা অপশন এ দিয়ে যদি দেখি কি আছে 11 22, তো কি আছে দেখো 56 যোগ 18 বিয়োগ 22 করে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে, বিয়োগ 22, তারপরে তোমার গুণ 3 যোগ 4
গুণ ব্র্যাকেটের মধ্যে এইটা একবারে লিখি 32 দুগুণিস 33 দুগুণিস 66, 33 লিখে দিলাম, কারণ এখানে তো চেঞ্জ করার কিছু নেই। ঠিক আছে, একবারে 33 লিখলাম, যোগ 11, 22-এর জায়গায় 11 হবে, আর 11-এর জায়গায় 22 লিখেছি। তো এবার এখানে যদি সমাধান করি তাহলে 3 22-এ কত 66, 3 22-এ 66, এখানে 4 33-এ 3 4-এ 12, 2 3 4-এ 12, 1 13, 132। তো এখন এইবারে দেখো আমাদের 132 আর 11 যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 143, 143। এবার 56 রয়েছে, আমরা এই দুটো আগে যদি সমাধান করি 56 আর 66, এটা মাইনাসে এটা প্লাসে, তো 66 থেকে 56 গেলে হবে 10, তো বড়টার চিহ্ন মাইনাস, তাই -10। এবার এই 10 আর 18 হিসাব করো, +18 -10, তো 10 থেকে যদি 18 মানে 18 থেকে 10 বাদ দিলে কত হবে 8 হবে, বড়টার চিহ্ন প্লাস, তো +8, তো 143 আর 8 যদি করি হয়ে যাবে 151, 151ই রয়েছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো আমাদের ডিরেকশনের কোশ্চেন রয়েছে, ডিরেকশনের খুব ভালো প্যাটার্নের কোশ্চেন এটা। বলেছে শহর এ শহর বি এর উত্তরে অবস্থিত। তো দেখো আমরা জানি কি নর্থ এটা, সাউথ এটা, ইস্ট এটা, ওয়েস্ট এটা। ঠিক আছে, তো এ বি এর উত্তরে, তাহলে বি যদি এখানে রাখি, বি এর উত্তরে আমাদের এ, বি এর উত্তরে এ। শহর সি শহর এ এর দক্ষিণে, এর দক্ষিণে সি, তার মানে এর দক্ষিণ নিচের দিকে, তার মানে এই জায়গাটায় আমি সি কে রাখলাম, এর দক্ষিণে সি। শহর ডি শহর সি এর উত্তর পূর্বে, সি এর উত্তর পূর্ব, উত্তর পূর্ব মানে এই কোনাকোনি, তাহলে উত্তর পূর্বে কে রয়েছে, ডি রয়েছে, ডি। শহর ই শহর ডি এর দক্ষিণে, ই আবার ডি এর দক্ষিণে। তারপর শহর বি শহর ই এর উত্তর পশ্চিমে, বি কোথায় রয়েছে, ই এর উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম মানে এইটা, তো ই এর উত্তর পশ্চিমে, তার মানে ই আরো নিচে হবে, ই আমাদের হবে এখানে, ই এর উত্তর পশ্চিমে দেখো বি হয়ে গেল। ঠিক আছে, তারপর কি বলেছে, শহর বি সি এর দক্ষিণে, তাহলে বি কোথায়, সি এর দক্ষিণে, দেখো সি এর দক্ষিণে বি আছে। ঠিক আছে, আমাদের শহর সি এর সাপেক্ষে ই এর অবস্থান, সি এর সাপেক্ষে ই এর অবস্থান, তো সি এর সাপেক্ষে ই এই কোনাকুনি রয়েছে, আর এই কোনাকুনি যদি আমি যাই সেটা কোনখানে পড়ে, এই যে, তাই না, আর এটা কি তাহলে সাউথ ইস্ট মানে দক্ষিণ পশ্চিম, এই সরি দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট হলো, তো সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো 30 নম্বর প্রশ্ন, আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে, তো এটাকে একটু জুম করে নেই। গোল টেবিলের চারপাশে বসে রয়েছে এ থেকে এফ পর্যন্ত, তার মানে 6 জন, তাহলে 6 জন বসে রয়েছে একটা গোল টেবিলের চারপাশে, 1 2 3 4 5 6, কোন দিকে মুখ করে, কেন্দ্রের দিকে মুখ করে। এফ এবং সি এর মাঝখানে মাত্র 2 জন, তাহলে এফ যদি এখানে হয় সি এখানে হবে, দেখো এদিকেও মাঝখানে, এদিকে 2 জন, এদিকে 2 জন, যেদিক থেকেই দেখি মাত্র 2 জন রয়েছে এদের মাঝখানে। ডি বসেছে এফ এর ঠিক ডান দিকে, ডি বসেছে এফ এর ঠিক ডান দিকে, তাহলে ডি এখানে। এ বসেছে বি এবং সি এর ঠিক পাশে, তাহলে সি এখানে হলে আমাদের বি এখানে হবে, মাঝখানে এ। দেখো সি এবং বি এর পাশে এ বসেছে। বি এর সাপেক্ষে ই এর অবস্থান কি, তো একটা ঘর ফাঁকা, সেখানে ই হবে, তাহলে বি এর সাপেক্ষে ই, দেখো ঠিক বাম দিকে না, ঠিক ডান দিকে না, ডান দিক থেকে তৃতীয়, হ্যাঁ ডান দিক থেকে তৃতীয়। ঠিক আছে, ডান দিক থেকে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা এদিকে গেলে ডান দিক হয় না, আর আমরা ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে হয় বাম দিক। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এইবারে আমাদের এটা তোমার অ্যালফাবেটের কোশ্চেন রয়েছে, বলেছে ডাইনামিক শব্দের প্রতিটি বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক পরবর্তী বর্ণে, সবগুলোকে পরবর্তী বর্ণে নিতে বলেছে, এবং তারপরে এইভাবে গঠিত বর্ণগুলির নতুন দলটি ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পুনর্বিন্যাস, মানে ইংরেজি বর্ণানুক্রম মানে এ থেকে জেড পর্যন্ত যেভাবে থাকে ওইভাবে সাজাতে বলেছে। ঠিক আছে, ছোট থেকে বড়। তারপরে বলেছে নতুন পুনর্বিন্যস্ত বর্ণগুচ্ছের ডান দিক থেকে কোন বর্ণটি প্রথম, তো ডান দিক থেকে প্রথম চেয়েছে, তার মানে যেটা সব থেকে বড় সেটাই ডান দিক থেকে প্রথম হবে। তাহলে আমরা যদি সবগুলোকে পরবর্তী বর্ণে নেই তাহলে বড়টাই বড় থাকবে, তাহলে ওয়াই সব থেকে বড় রয়েছে এদের মধ্যে, ওয়াই 25, বাকিগুলো দেখো সব তার থেকে ছোট, তো ওয়াই সব থেকে বড়, ওয়াইয়ের পরে কি হবে, জেড, তাহলে ডান দিক থেকে প্রথম বর্ণ কি হবে, জেড হবে। এইভাবে একবারে ডিরেক্ট করবে, এইসব কোশ্চেনে দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন পড়লাম, অ্যান্সার হয়ে গেল।
আবার একবার বুঝিয়ে দিচ্ছি, বলেছে পরবর্তী বর্ণে, সবগুলোকে যদি পরবর্তী বর্ণে নেই তাহলে ওয়াইটাই তো জেড হবে, বাকিগুলো তো জেড এর থেকে ছোটই থাকবে, কারণ বাকিগুলো ওয়াই থেকে ছোট আছে। তার মানে যেটা সব থেকে বড় সেটাই তো ডান দিকে হয়। আমরা যখন এ লিখি এ 1, জেড কত 26, বি কত 2, সি কত 3, তাই না? তাহলে এইভাবেই যায়, তাহলে বড়টাই আমার ডান দিকে থাকে যদি ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজাই। তাহলে আমাদের বড় কি ওয়াই, তারপরেই জেড, তাহলে জেড আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সটে যাব। পরের প্রশ্ন 34 নম্বর। দেখো 34 নম্বরে বলেছে JGLI ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক একটি নির্দিষ্ট পদ্ধতিতে NKPM এর সাথে সম্পর্কিত। তো JGLI কার সাথে? NKPM। J10, G7, L12, I9, N14, K11, P16, M13। তো 10 4 14, 4 যোগ হচ্ছে 7 4 11, 12 4 16, 9 4 13, তার মানে সবগুলোতেই 4 করে যোগ হচ্ছে। তো এখানেও তাই করব। তো এল কত? দেখো এল হচ্ছে 12, 12 আর 4 যোগ করলে 16, তাহলে 16 আছে আমাদের পি, তাই না? দেখো LINK, এল কত? 12, 12 আর 4 যোগ করলে 16, 4 যোগ করলে 16, 16তে হবে পি। তারপরে শেষেরটা চেক করে দেখি অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা আছে আর এটা ও, তাহলে কে কত? 11, 11 আর 4 করলে 15, 15তে কি হবে? আমাদের ও হবে। তাহলে পি দিয়ে শুরু, ও দিয়ে শেষ। ঠিক আছে, নেক্সট। এটা তো এইবারে 40 নম্বর রিজনিং এর প্রশ্ন। এখানে আমার অ্যানালগির কোশ্চেন রয়েছে। ইনস্ট্রাকশন তোমাদের আগের 5টা ক্লাস করিয়েছি, তোমরা বুঝতেই পারছো যে কিরকম ইনস্ট্রাকশন হয়। আমাদের শুধু এই দুটো আর এই দুটোর মধ্যে একই রকম মিল থাকতে হবে, ঠিক আছে, একই লজিকে। তো আমরা যদি দেখি এটা 243 রয়েছে আর এখানে 17 ওয়াই, তাহলে এইখানে দেখো সংখ্যাগুলো দেখো 25, 31, 34, 27। তো সংখ্যাগুলো দেখে আমরা বুঝবো যে আমরা যদি 25-এর স্কোয়ার করি অনেক বড় হয়ে যায়, তো স্কোয়ার করে এটা হচ্ছে না। 25 দিয়ে যদি আমরা ভাগ করি তার মানে ভাগ করে এর কাছাকাছি যেতে পারি। তাহলে 25-এর সঙ্গে একটা জিনিস আমরা দেখি, 25-এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি, 25-এর সঙ্গে আমরা যদি 9 গুণ করি তাহলে 9 25 কত হয়? 225। এইটা ধরে এইটা দিয়ে দেখছি প্রথমে 225, তার সঙ্গে 14 যদি যোগ করি, সরি 18 যদি যোগ করি, 14 যোগ করলে 43 হয় না, 18 যদি যোগ করি তাহলেই হয় 243। তাহলে আমরা কি করলাম? 9 গুণ করে 18 যোগ। তো এখানেও তাই করে দেখি, 17-র সাথে প্রথমে 9 গুণ, ঠিক আছে, 17-র সাথে প্রথমে 9 গুণ করব, তারপরে 18 যোগ করব, ঠিক আছে, তাই তো? তো 9 17 আমাদের 153। তো 153-র সাথে যখনই আমি 18 যোগ করব দেখি কত হচ্ছে? 171ই হচ্ছে। তার মানে আমাদের ওয়াই 171 হবে আর এক্স হয়ে যাবে 200, এক্স হয়ে যাবে 25, ঠিক আছে, এক্স হয়ে যাবে 25। ক্লিয়ার হয়েছে? তো অপশন একেরটাই কারেক্ট অ্যান্সার। তোমাদের এই সব অ্যানালজিগুলো দিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। এইবারে আমাদের আরো একটা অ্যানালজির কোশ্চেন দেখো 42 নম্বরে। তো এটাকেও জুম করে নেই, তারপরে তোমাদের করাই। এইখানে আমাদের এই দুটো যেভাবে, এই দুটো একইভাবে সম্পর্কিত হবে, তো কোন লজিকে কোন অপশানের সাথে। তো তোমরা যদি একটু লক্ষ্য করো দেখতে পাবে যে 529 যে সংখ্যাটা এইটা হলো 23-এর স্কোয়ার, আর অপশানে আমরা কোথাও 23 দেখতে পাচ্ছি না। তো 23-এর কাছাকাছি কোনো সংখ্যা দেখতে পাচ্ছি, হ্যাঁ 18 দেখতে পাচ্ছি। তো 18-র সাথে আমি যদি 5 যোগ করি তাহলেই 23 হয়, 18 5 23, তার স্কোয়ার করলেই হয়ে যায় 529, 600 লিখছি কেন, 529। একইভাবে আমাদের এখানে 21 রয়েছে, তো 21 তার সাথে 5 যোগ করলে হয়ে যাবে 26, 26-এর স্কোয়ার করলেই হয় 676। তাহলে এইখানে হচ্ছে 676, দেখো 21 আর 5 26-এর স্কোয়ার 676, আর এখানে 18, 18 আর 5 23-এর স্কোয়ার হচ্ছে 529। তাহলে এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো নেক্সট, আর একটু জুম আউট করতে হবে। পরের প্রশ্ন এইবারে আমাদের 45 নম্বর। দেখো সিলোগিজমের কোশ্চেন রয়েছে, তো আমি আরো উপরে উঠিয়ে দিচ্ছি। ইনস্ট্রাকশন তোমরা জানো কি থাকে। তো বিবৃতিতে আছে সব দরজা হয় গেট, তো একটা সার্কেল করলাম, এটা হলো দরজা, এই দরজার পুরোটাই হলো আমাদের গেট, সব দরজা হয় গেট।
কোনো দরজা তালা নয়, তো দরজার কোনোটাই তালা নয়, তো একটা সার্কেল করলাম, এটা আমাদের হলো তালা, কোনো দরজা তালা নয়। এবারে দেখো বলেছে কিছু তালা হয় গেট, তো কিছু তালা হয় গেট, এটা আমাদের ভুল, এটা আমাদের ভুল। কেন? কারণ আমাদের এখানে তালা গেট হতেও পারে নাও হতে পারে, কারণ তালার সার্কেলটা এখানেও থাকতে পারতো, অথবা আমাদের তালার সার্কেলটা এইভাবেও থাকতে পারতো। আমি যদি তালার সার্কেলটা এইভাবে দিতাম এটাও হতো। এখানে দেখো আমাদের এইটা যদি তালা বানাতাম, তাহলে তুমি লক্ষ্য করো যে দরজার সাথে তালা কাটাকাটি দিয়ে দিয়েছি, কোনো দরজা তালা নয়, কিন্তু তালা তো গেট হতে পারতো। আবার দেখো তালা গেট না, এই দুটোই হতে পারে, তালা দুইভাবেই থাকতে পারে। তার মানে কিছু তালা হলো গেট, এটা নির্দিষ্ট করে আমি বলতে পারবো না। কিছু তালা গেট হতেও পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে? ওই জন্য এটা আমি কিন্তু কেটে দেব। তারপরে বলেছে কোনো তালা দরজা নয়, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কোনো দরজা তালা না হলে কোনো তালা দরজা হবে না, একদম স্বাভাবিক ব্যাপার, তো এটা সঠিক হয়ে গেল। তাহলে শুধুমাত্র 2 নং সিদ্ধান্ত অনুসরণ করে, ঠিক আছে? তো এই সিলোগিজমও ভাবছি আলাদা করে তোমাদের করে দেব। তোমরা কোন কোন কোশ্চেনগুলো আলাদা করে চাইছো যে সব একসাথে যেন পেয়ে যাও এএলপির, সেটা আমাকে জানিও। আমি সব শিফটগুলো আগে করিয়ে দিয়ে তারপরে আলাদা করে সেই সব টপিকগুলো এক একটা ভিডিওর মধ্যে করে দেব, ঠিক আছে? তাও লাইভ ক্লাসে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে বিবৃতিতে দেখো বলেছে কিছু মাইক্রোফোন হলো স্পিকার, কোনো স্পিকার পিয়ানো নয়। তো কিছু মাইক্রোফোন স্পিকার, এটাও সিলোগিজমের কোশ্চেন, তো এটা মাইক্রোফোন, মাইক্রোফোনের কিছুটা হলো স্পিকার। কোনো স্পিকার পিয়ানো নয়, তো স্পিকার কোনোটাই পিয়ানো নয়। এখন আমাদের এইখানে কোনো জায়গায় কি মাইক্রোফোনের সাথে পিয়ানোর কিছু বলেছে? বলেনি। তার মানে মাইক্রোফোনের সাথে পিয়ানো যাই বলবে সব আমাদের ভুল হয়ে যাবে। কোনো মাইক্রোফোন পিয়ানো নয়, এটা ভুল। যদি বলতো কিছু মাইক্রোফোন পিয়ানো, তাও ভুল হতো, ঠিক আছে? কারণ মাইক্রোফোন পিয়ানোর সাথে কোনো সম্পর্ক এখানে বলেনি, আর পিয়ানো বা মাইক্রোফোন কোনটাই স্পিকারের ভিতরে পুরোটা নেই। ওই জন্য এখানে আমাদের যাই বলবে এটা কাটা হয়ে যাবে, কারণ বিবৃতিতে এই ব্যাপারে কিছু বলাই নেই মাইক্রোফোন পিয়ানোর সম্বন্ধে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আগের কোশ্চেনের মতো। কারণ দেখো এটাতে একজন আমার একটা ক্লাসে কোন যেন শিফটে কোশ্চেন করিয়েছি, 5টা শিফট তো করিয়েছি এর আগে, তার মধ্যে একজন একটা ডাউট করেছিল যে আমি একটা অ্যান্সার বলেছিলাম, বলেছিল ওটা ভুল আছে, সঠিক অন্য একটা হবে, কিন্তু যেটা আমি বলেছিলাম সেটাই কিন্তু সঠিক। এখানে সেরকম টাইপেরই অনেকটা রয়েছে, না দিয়ে কোশ্চেনটা ছিল। তো দেখো কোনো স্পিকার পিয়ানো নয়, এই কথাটা এখানে বলেছে, তাহলে এই যে পিয়ানোটা আমাদের এইখানেও তো থাকতে পারতো, পিয়ানোটা এর মতো হতে পারতো যে আমি এইভাবে দিলাম, দেখো এই যে স্পিকার, এটা পিয়ানো, তাহলে আমাদের এখান থেকেও তো বোঝায় যে কোনো স্পিকার পিয়ানো নয়। এই লাইনটা আমার ঠিক আছে। আবার এই লাইনটাও দেখো কিছু মাইক্রোফোন হলো স্পিকার, দেখো আমাদের এই যে মাইক্রোফোন কিছুটা স্পিকারের মধ্যে রয়েছে, তো এটাও হতে পারে, তাই না? দুটোই হয়, তাই না? তাহলে এই দুটোই যদি আমি দেখি, তাহলে কোনো মাইক্রোফোন পিয়ানো নয়, এটা কি এই ছবিটার ক্ষেত্রে ঠিক হবে? না। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আবার ঠিক হবে। তাহলে আমাদের নির্দিষ্ট করে আমি এটা বলতে পারি না, সেই জন্য এটা আমাদের কাটা। তারপরে 2-এ বলেছে কিছু স্পিকার হলো মাইক্রোফোন, তো স্পিকার মাইক্রোফোন একদম সঠিক। দেখো এখানে রয়েছেই কিছু মাইক্রোফোন স্পিকার, তাহলে কিছু স্পিকারও মাইক্রোফোন হবে। তাহলে কেবল 2 অপশন 1-এরটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। পরের প্রশ্ন 59 নম্বর প্রশ্ন। এখানে আমাদের এটাও ক্লাসিফিকেশনের কোশ্চেন রয়েছে, ঠিক আছে? তো বলেছে কি যে কোনটা আলাদা, এম হলো 13, এইচ হলো 8, এল হলো 12। তো 13 থেকে 8 হয়েছে, 13 থেকে 8 5 13, 5 বিয়োগ হয়েছে, 8 থেকে 12 4 যোগ হয়েছে, 8 4 12, তো 5 বিয়োগ 4 যোগ, ভি হলো 22, আর হলো 18, 22 থেকে 18 দেখো 4 বিয়োগ হয়েছে, 18 আর এটা 21, 18 থেকে 21 3 যোগ হয়েছে। পরেরটা দেখি, এটা 6, এটা 1, এটা 5, 6 থেকে 1 মানে 5 বিয়োগ, 1 থেকে 5 4 যোগ, তাহলে এই দুটোই যখন সেম হচ্ছে তাহলে এইটা আমাদের আলাদা হয়ে যাবে, ভি আর ইউ অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার হলো ভি আর ইউ। চলো নেক্সট। এইবারে আমাদের অ্যালফাবেটের কোশ্চেন রয়েছে। অ্যালফাবেট রিজনিং বলেছে যদি COINAGE কয়েনেজ শব্দের প্রতিটি বর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়, তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে বাম দিক থেকে চতুর্থ আর ডান দিক থেকে তৃতীয় বর্ণের মাঝখানে ইংরাজি বর্ণমালার কতগুলি
বর্ণ আসবে। তো যদি এটাকে সাজানো হয়, ঠিক আছে, বর্ণানুক্রম অনুসারে, তাহলে আগে সাজাই। এ সবার আগে এ, তারপরে বি নেই, সি আছে, ডি, ই আছে, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। তো সাজিয়ে দিলাম। এবার বাম দিক থেকে চতুর্থ হচ্ছে জি, আর ডান দিক থেকে তৃতীয় হচ্ছে আই। তাহলে জি আর আই, তো জি এর পরে হয় এইচ, তারপরে আই, তো মাঝখানে একটা বর্ণ থাকে। জি আর আই এর মাঝখানে থাকে একটা বর্ণ। নেক্সট, এইবারে আমাদের 65 নম্বর বলেছে, এটাকে একটু জুম করে দেই। বলা হয়েছে যে যদি টিচিং শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে পরবর্তী বর্ণে আর ব্যঞ্জন বর্ণকেও পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, তারপরে বর্ণগুলিকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়, তাহলে এইভাবে গঠিত বর্ণগুচ্ছে নিম্নের কোন বর্ণটি ডান দিক থেকে চতুর্থ স্থানে আসবে? তো স্বরবর্ণকেও পরবর্তী, ব্যঞ্জন বর্ণকেও পরবর্তী, ঠিক আছে। তো এটা যদি করি ডান দিক থেকে চতুর্থ, এটা তুমি একবারে ডাইরেক্ট করতে পারো। কিভাবে করবে চলো দেখো, কারণ এই সেম প্যাটার্ন অনেক রকম করিয়েছি। তো ডান দিক থেকে চতুর্থ, তো সব থেকে বড় কোনটা এর মধ্যে সেটা আগে দেখবো। সব থেকে ডান দিকে কোনটা থাকে? বড়টা থাকে। আর বাদিকে কোনটা থাকে? ছোটটা থাকে, কারণ এ ছোট, জেড বড়, তাই না? এ 1, জেড 26। তাহলে এখানে সব থেকে বড় হচ্ছে টি, তাহলে আগে টি লিখবো। তার টি হলো 20, 20 থেকে ছোট হচ্ছে তোমার 14 এন, ঠিক আছে, 20 থেকে ছোট 14 এন। তার থেকে ছোট কি? এন এর থেকে ছোট কি হবে? 14 থেকে ছোট হয়ে যাবে তোমার ওই এইচ, জি, এইচ, আই, এ, বি, সি, ডি, ই, এফ। তো আই, এন এর থেকে ছোট আই হলো 9, তারপরে তোমার এইচ হলো তোমার 8। তো এখন আমাদের চেয়েছে যে ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইচ, তারপরে কি হবে? আই, অর্থাৎ আই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবার এইটা গেল মৌখিকভাবে যদি তুমি করো, তাহলে এখানে এটা তো লিখবো না, এটা আমি টি বাদ দিয়ে দিলাম, তারপরে এন বাদ দিলাম, আই বাদ দিলাম, এইচ এর পরে আই, অ্যান্সার টিক মেরে বেরিয়ে গেলে। এখন এটা যদি না বোঝো তাহলে কিভাবে করবে? পরপর এভাবে সাজাবে। টি এর পরে কি হয়? টি এর পরে ইউ, ই এর পরে এফ, এর পরে বি, সি এর পরে ডি, এইচ এর পরে আই, আই এর পরে জে, তারপরে দেখো এন আছে, এন এর পরে ও, জি এর পরে এইচ। এই লিখলে এবার এটাকে সাজাও। সাজাবে কিভাবে? বি, সি, ডি, ই, এফ, জি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, আই, জে আছে, কে, এল, এম, এন, ও, ঠিক আছে, তারপরে তোমার ইউ। তো এখন চতুর্থ দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে আছে আই। আগে পরবর্তী বর্ণে নিলাম, তারপর সাজালাম, চতুর্থতে আই আসলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে যাব। এবারে 66 নম্বর প্রশ্ন। এখানে আমাদের সিরিজের কোশ্চেন রয়েছে। দেখো 13 থেকে 24 বাড়ছে, 11 যোগ হলে 24 হয়। 22 থেকে 46, সরি 24 থেকে 46, তো 22 যোগ হচ্ছে। 46 থেকে তোমার 79, 33 যোগ হচ্ছে। তারপরে 79 থেকে 123, 44 যোগ হচ্ছে। তো 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44, 5 11 55 যোগ হবে। তো তোমার 123 আর 55 যদি করি 178 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট। এইবারে এখানে আমাদের অ্যানালগির কোশ্চেন রয়েছে, মানে এই দুটো যে লজিকে রয়েছে নিচের কোনটা একই লজিকে আছে সেটা আমাদের বলতে হবে। তো আমরা দেখছি পি হলো 16, আর হলো 18, টি হলো 20। তো 16-র সাথে 2 যোগ হলে 18, 18-র সাথে 2 যোগ হলে 20। তাহলে প্রথমে 2 যোগ হচ্ছে। এবার কে কত? 11, এম কত? 13, 11-র সাথে 2 যোগ করলে 13, কিন্তু 13 আর এইটা হচ্ছে ইউ, তো 13-র সাথে ইউ, তো আমি এখানে দেখছি টি এর সাথে 1 যোগ করলে ইউ হয়ে যায়, টি এর পরে ইউ, এস টি ইউ, তাহলে টি এর পরে ইউ। তো এই লজিকে কোনটা আছে নিচের দেখি, এম এর পরে এন বাদ দিয়ে ও, ও এর পরে পি বাদ দিয়ে কিউ, মানে 2 যোগ হচ্ছে। এখানে এইচ এর পরে আই, জে, এইচ কত? 8, জে কত? 10, তো 2 যোগ হচ্ছে। আর কিউর পরে আর 1 যোগ হচ্ছে। তো আমাদের এইটাই সেম লজিকে রয়েছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার হলো অপশন 1-এরটা, ক্লিয়ার। চলো নেক্সটে যাব। এইবারে কোডিং ডিকোডিং বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় অলসো এত, সেল এত, ওই ভাষায় ই কি? তাহলে ই খুঁজবো, কোথায় আছে ই? রয়েছে এই যে,
ই বাদে বাকি আর কোথাও আছে ই? একটা জায়গাতে ই রয়েছে, তাহলে এখানে দুটোর মধ্যে সংখ্যায় মিল খুঁজবো। দেখো 8 আছে দুটোতেই, তারপরে দুটোতেই তোমার 6 আছে, দুটোতেই 3 আছে। দেখো এখানেও 8 আছে, এই যে 8, এই যে 6, এই যে 6, এই যে 3, এই যে 3, বাকি থাকলো কি 2, তার মানে ই এর সংকেত হলো 2। ঠিক আছে, নেক্সট। এবারে 72 নম্বর প্রশ্ন। দেখো বলেছে যে নিচে দেওয়া একটি কারণ অনুসরণ করে তোমার 1, 2, 3 নম্বর যুক্ত 3টি সম্ভাব্য ফলাফল আছে। কারণটি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে 3টির মধ্যে কোনটি বা কোনগুলি সম্ভাব্য ফলাফল হতে পারে। তাহলে কারণটা দেখি। কারণ বলেছে শহর এক্স গত 2 দিন ধরে বজ্রপাত এবং ভারী বৃষ্টির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 48 ঘন্টায় আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খুব ভালো কথা, এটা কারণ। এবার ফলাফল 1 নম্বরে কি আছে বলেছে শহর এক্স এর বিদ্যুৎ বোর্ড প্রতি ইউনিটে 50 পয়সা করে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেখো এমনি ক্ষতিগ্রস্ত হয়েছে বজ্রপাত আর বৃষ্টির ভারী বৃষ্টির ফলে, এখানে তোমার বিদ্যুতের বিল ইউনিটে বাড়ানোর কোনো প্রশ্নই তো ফল হতে পারে না, তাই না? এর ফলে তো এটা হতে পারে না। বজ্রপাত আর ভারী বৃষ্টির ফলে কি এটা হয় বিদ্যুতের বিল বাড়িয়ে দেয়? কখনোই না, সম্ভবই না এটা। 2 কি আছে বলেছে ফলাফল 2 আছে শহর এক্স এর অনেক এলাকা জলমগ্ন। হ্যাঁ, ভারী বৃষ্টি হয়েছে আর বজ্রপাত হয়েছে তো জলমগ্ন হবেই, এটা সম্ভাব্য ফলাফল, তাই না? তারপরে ফলাফল 3 আছে গতকাল রাতে এমজি রোডে বেশ কয়েকটি গাছ পড়ে অন্তত 12 জন আহত হয়েছে বলে জানা গেছে। তো এটাও সম্ভব, ঝড় হলে মানে ভারী বৃষ্টি আর বজ্রপাত হলে এই গাছ পড়াটাও সম্ভব। তার মানে এই দুটোই সম্ভব, কিন্তু প্রথমটা সম্ভব না। তাহলে 2 আর 3 উভয়ই সম্ভাব্য ফলাফল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এইবারে আমাদের এটা পাজেলের কোশ্চেন রয়েছে, বক্স পাজেল। অনেকগুলো বক্স পাজেলের কোশ্চেন তোমাদের আমি পেইড কোর্সের মধ্যে করিয়েছি। যারা আমাদের পেইড কোর্স নিতে চাও রিজনিং এবং ম্যাথের, নিশ্চিন্তে নিয়ে নাও, তার মধ্যে থেকেই তোমাদের কিন্তু সব পরীক্ষায় আসছে। ঠিক আছে, তো কি আছে বলেছে 7টি বাক্স এ বি সি ডি ই এফ এবং জি একে অপরের উপরে রাখা হয়, তবে এই ক্রমে নয়। তো যখন এরকম থাকবে নাম্বারিং করে দেবো 1, 2, 3, 4, 5, 6, 7। এ কে নিচ থেকে দ্বিতীয়, এ কে নিচ থেকে দ্বিতীয়তে রেখে দিলাম। ই ও জি এর মাঝখানে শুধু 3টে, ই আর জি এর মাঝখানে 3টে। এখন ই উপরে জি উপরে হতে পারে, তাই পাশাপাশি লিখে এই ক্ষেত্রে আমি। ঠিক আছে, জি কে শীর্ষস্থানীয় স্থানে রাখা হয়, জি কে শীর্ষস্থানীয় স্থানে রাখা হয় না, তার মানে জি এখানে থাকবে না। এফ কে সি এর ঠিক উপরে রাখা হয়, এফ কে কোথায় রাখা হয়? সি এর ঠিক উপরে, তাহলে এটা লিখে রাখি এখানে, সি এর ঠিক উপরে এফ। সি কে ই এর ঠিক উপরে, তাহলে ই এর ঠিক উপরে সি। একদম যেহেতু ঠিক উপরে তাই আমরা এখানে কোনো দাগ দেইনি পাশে, আর পরপর উপরে উপরে লিখলাম। বি কে উপর থেকে চতুর্থ স্থানে রাখা হয় না, তো বি কে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে রাখা হয় না। তাহলে এটাই যদি হয়, এখন আমরা শুধু বসাবো, এখন আমাদের প্রশ্ন আর দেখতে হবে না, এখানে তাকালেই হয়ে যাচ্ছে। তো তুমি ভালো করে দেখো, আমার ই আর জি এর মধ্যে কয়েকজন থাকে? 3 জন। ই আর জি এর মধ্যে জি তো সবার উপরে বসবে না, এখানে বলাই হয়েছে জি সবার উপরে বসবে না। তাহলে এখন আমি যদি এইখানটায় ই রাখি, এইখানটায় সি রাখি, আর এখানে যদি এফ রাখি, তাহলে ই এখানে রাখলে জি কে এখানে রাখতে পারি। দেখো ই আর জি এর মধ্যে 3 জন, ই আর জি এর মধ্যে 3 জনকে রাখার জন্য ই কে 2 জায়গায় রাখা যায়। এক তো আমি এই জায়গাটায় রাখতে পারতাম 4-এর এই জায়গাটায়, এই জায়গাটায় যদি ই কে রাখতাম তাহলে জি কে 1, 2, 3 এইখানে রাখতে হতো, কিন্তু সেটা সম্ভব না, আগেই প্রশ্নে বলে দিয়েছে। তাহলে ই কে সেই জন্য আমি এখানে রাখলাম, তাহলে ই কে যেহেতু এখানে রাখলাম তাহলে জি আমাদের এখানে চলে আসলো, আর ই এখানে থাকা মানে তার উপরে সি আর এফ যাবে, দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এটা হয়ে গেল। আর বি আমাদের 4-এ থাকবে না, তাহলে বি থাকবে 3-এ, কারণ দুটো ঘরই তো ফাঁকা রয়েছে, বি 4-এ থাকবে না, থাকবে 3-এ। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কি? শুধু আমাদের বাকি কি আছে দরকারও নেই, চেয়েছে সি ও এ এর মাঝে, সি আর এ এর মাঝে কয়টা আছে? 1টা, 2টো, 3টে। অপশন 1-এরটা হলো কারেক্ট অ্যান্সার। আর যদি এটা বসাতে চাও তাহলে বাকি থাকলো ডি, ডি কে বসিয়ে দেবো এখানে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো আমাদের 75 নম্বর প্রশ্ন পর্যন্ত চলে এসেছি, তো সবকটা রিজনিং করে দিলাম। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর আগের 5টা শিফটের যে সমাধান দিয়েছিলাম সেগুলো তোমরা দেখে নেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।